সুরজিনাস ডায়েরি, ভালোবাসার ছোঁয়া, রংধনুর 7 রং খুঁজে নাও এখানে। মেহরাব কতক্ষণ যাবৎ বইয়ের পিছু পিছু ঘুরছে, কিন্তু উৎসাহ ওকে পাত্তাই দিচ্ছে না। এমন ভাব করছে যেন মেহরাব নামক কেউ এখানে নেই। মেহরাবের 1 মিনিটের জন্য মনে হলো ও বোধ হয় ভ্যানিশ হয়ে গেছে। অদৃশ্য হয়ে যাওয়ায় ওর বউ ওকে দেখতেই পাচ্ছে না। সত্যি কি তাই? তাহলে তো একটা কিছু করতেই হয়। মেহরাব কি করবে ভেবে পেল না। হুট করে চুমু বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ সোফায় বসে রিনির সাথে কথা বলছিল। মেহরাবের কাণ্ডে রিনি শব্দ করে হেসে ফেলল। উৎসাহ রক্তিম চোখে তাকালো মেহরাবের পানে। বেচারা মেহরাব উৎসাহ চোখ রাঙানো দেখে ফিচেল হাসলো, দাঁত কেলিয়ে বলল, আমি ভেবেছি আমি বোধ হয়ে অদৃশ্য হয়ে গেছি, তাই আর কি চেক করছিলাম। তোমরা গল্প করো, আমি গেলাম। উৎসার ভাবভঙ্গি একটু পরিবর্তন হলো না, একই ভঙ্গিতে চেয়ে রইল। মেহরাব ও চাহনির মানে বুঝে মানে কেটে পড়ল। এমনিতেই বউ ক্ষেপে আছে, এখন বাড়াবাড়ি করলে আস্ত চিবিয়ে খাবে। মেহরাব প্রস্থান করার সাথে সাথে রেনির টিচ করা শুরু হয়ে গেল। আপু চুপ করবে তুমি, না হয় তোমার সাথেও কথা বলবো না। রিনি হেসে দিল, হাসতে হাসতে বলল, তুই কি আমায় ভোলা ফালা তোমার প্রেমের দেওয়ানা মেহেরাব মির্জা পেয়েছো জানো? আমি তোর ওই হুমকি ধামকিতে ভয় পাই না। কথা না বলে মায়ের দিয়ে কথা বলবো। উৎসাহ হাসলো রিনির কথায়। এই তো কয়েকদিনের পরিচয় তাদের, কিন্তু রিনি মাঝে মাঝে এতটা অধিকার বোধ নিয়ে কথা বলে, মনে হয় উৎসার আপন বোন ওকে শাসন করছে। আবার দুজনে ঝগড়া করেছিস? রিনি কথাটা শেষ করতে পারলো না, তার আগেই উৎসাহ তেতে উঠলো। তেতে উঠে বলল, তোমার কি আমাকে ঝগড়ুটে মনে হয়? আমি খালি ঝগড়া করি, আর তোমার দেবরের দুধে ধোয়া তুলসী পাতা, তাই না? আরে তুই ভুল বুঝছিস আমায়, আমি সেটা মিন করিনি। কি হয়েছে বল? উৎসাহ ক্রুদ্ধ হয়ে বলল, তোমার দেবর আমায় পেতনি বলেছে। আমি কি পেতনি? আমায় কোন অ্যাঙ্গেল দিয়ে পেতনি লাগে শুনি? তুমি বলো, আমায় দেখতে কি সত্যি পেতনির মতো লাগে? শেষের কথাগুলো ছিল একরাশ অভিমান মেশানো। রিনির মনে হলো এই বুঝি উৎসাহ কেঁদেই দিবে। হলেও তাই, ঠোঁট উল্টে কান্না কান্না ভাব। রিনি উৎসাহকে কাছে টেনে নিল, আদর করে বলল, মন খারাপ করিস না বোনু, মেহেরাব হয়তো মজা করে বলেছে, জানিস তো ওর স্বভাব। উৎসাহ নাক টেনে বলল, এই জন্যই ভেবেছি তোমার দেবরকে 1 সপ্তাহ শাস্তি দিব। 1 সপ্তাহ ওনার সাথে কথা বলবো না। ভালো করেছি না বলো? 1 সপ্তাহ একটু বেশি হয়ে গেল না? হলে হবে, আমি ওনাকে শাস্তি না দিয়ে হার মানবো না। উৎসাহ তার সিদ্ধান্তে অটল, কোনো মতেও মেহরাবকে ছাড় দিবে না, চুল পরিমাণ ছাড়ও না। তিয়াস বেচারা এতিমের মতো তানজিলার দিকে তাকিয়ে আছে। মেয়েটা নিষ্ঠুর মানবীর ন্যায় ওকে পাত্তাই দিচ্ছে না। কেমন নির্দয়ের মতো বান্ধবীর সাথে খোশ গল্প করছে, ওকে পাত্তাই দিচ্ছে না। এদিকে যে একজন তার দিকে চাতকের ন্যায় চেয়ে আছে, সে খেয়াল কি তার আছে? একটুও নেই। খেয়াল থাকলে নিশ্চয়ই একবার হলেও এদিকে তাকাতো, আশেপাশে সন্ধানী দৃষ্টিতে তার প্রেমিক পুরুষকে খুঁজে বেড়াতো। কিন্তু সে এগুলোর কিছুই করছে না, করবেই বা কেন? তার বজ্জাত বোনটার বজ্জাত মার্কা সাগরের তো সে। বোনটা তার বন্ধুকে জ্বালিয়ে মারছে, আর বোনের বান্ধবী তাকে জ্বালিয়ে মারছে। খুব শীঘ্রই মেয়েটাকে খাঁচায় বন্দি করতে হবে, এভাবে ছেড়ে রাখা যাবে না। তিয়াস মনে মনে ফোন দিয়ে এঁটে বসলো। বন্ধু তার বিয়ে করে সংসার করছে, তাহলে ওই বা পিছিয়ে থাকবে কেন? মেহেরাব পড়েছে মহা ফাসাদে। কেন যে বন্ধু নামক শত্রুটার সাথে তালে তাল মেলাতে গিয়েছিল, এখন সেই স্বাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে। মানুষ এই জন্যই বলে, শালা মানেই জ্বালা। সেই জ্বালায় এখন মেহরাবকে জ্বালিয়ে মারছে। যন্ত্রণায় মেহরাবের ইচ্ছে করছে হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে, কিন্তু বেচারা সেটা পারছে না। উৎসাহ বসে আছে তানজিলা আর রিনির সাথে, একটু বাদে ওরা চলে যাবে। তবে উৎসাহ মনে মনে ফোন দিয়েটে বসে আছে যে কোনো বাহানায় ও এখানে থেকে যাবে, যাবে না ও বাড়ি। ওকে পেতনি বলা, বিড়বিড় করে বলল, মেহরাব মির্জা, আমি যদি আপনাকে পেতনি বলার মজা হাড়ে হাড়ে না বোঝাতে পারি, তাহলে আমার নামও উৎসাহ না। অবশেষে যাওয়ার সময় হয়ে এলো। উৎসাহ মিজান সাহেবের কাছে বায়না ধরল, আদরে গলায় বলল, বাবা আমি কিছুদিন এই বাড়িতে থাকি। মিজান সাহেব একবার ছেলের দিকে তাকালেন, মেহেরাব ইশারায় না বোঝাচ্ছে। উৎসাহ ঠোঁট উল্টে বলল, প্লিজ বাবা, থাকি না। মিজান সাহেব উৎসাহের কথা ফেলতে পারলেন না। উৎসাহের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ঠিক আছে, তবে তাড়াতাড়ি ফিরে আসিস মা। তোকে ছাড়া যে আমার বাড়িটা ফাঁকা ফাঁকা লাগবে। উৎসাহ মিষ্টি হেসে বলল, হ্যাঁ তাড়াতাড়ি চলে আসবো।
কি আর করার, মেহেরাবকে একাই ফিরে আসতে হলো। রুমে ঢুকতেই বিষণ্ণতা জেঁকে বসলো। রুমটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মেহেরাব আশেপাশে তাকালো। না, সব কিছু তার নিজের জায়গায় আছে, তবে যেটা নেই সেটা হলো এই রুমের মালকিন, যার অস্তিত্ব পুরো রুম জুড়ে বিরাজ করে। বাড়ি ফিরে পিচ্ছি মেয়েটাকে চোখের সামনে না দেখলে মেহেরাবের হৃদয় যেন এক ফোঁটাও শান্ত থাকে না। উন্মাদ হয়ে যায় মেহেরাব। মেহেরাব ভালো করেই বুঝে গেছে এখন উৎসার কাছে গেলে মেয়েটার রাগ কমবে না উল্টো বাড়বে, তাই না যাওয়াই ভালো। মেহেরাবের চোখের সামনে ভেসে উঠল এই তো কয়েকদিন আগের ঘটনা। ও অসুস্থ থাকা অবস্থায় উৎসার আকুলতা। মেহেরাব ঠোঁটেলিয়ে হাসলো। রুমে টিকতে না পেরে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল। অনেকদিন হলো বাইক নিয়ে বের হওয়া হয় না। আজ বন্ধুদের সাথে ইচ্ছে মতো আড্ডা দিবে, যেই ভাবা সেই কাজ। অপরদিকে উৎসাহ, সে তো নিজের মতো দিব্যি রয়েছে, তানজিলার সাথে আড্ডা দিয়ে চলেছে। দুই বান্ধবী হেসে কুটি কুটি হচ্ছে, পারছে না একে অপরের গায়ে ঢলে পড়তে। হাসি যেন দুজনের মুখে ধরছেই না। দিনের আলো ফুরিয়ে রাতের আধারে গ্রাস করেছে পৃথিবীকে। উৎসাহ উদাস মনে বেলকুনিতে বসে আছে। ওর মনটাও বেশি ভালো না। ভেবেছিল মেহরাবকে শাস্তি দিয়ে খিলখিল করে হাসবে, কিন্তু এখন ভালো লাগছে না। মেহরাবের ভাবনা ওকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। উৎসাহ মাথা থেকে সেসব ঝেড়ে ফেলার চেষ্টা করলো, কিন্তু পারলো আর কই। বজ্জাত লোকটা ওর মাথা খারাপ করে দিচ্ছে। উৎসাহ কোনো উপায় না পেয়ে তানজিলাকে কল করলো। তানজিলা সন্ধে নাগাদ চলে গেছে। কিছুক্ষণ দুই বান্ধবী কথা বলল। প্রিয় বান্ধবীর সাথে কথা বলে উৎসার মন ফুরফুরে হয়ে গেল। এর মাঝে নিচ থেকে তিয়াস ডাক দিল। সে সময় মেহরাবরা চলে যাওয়ার পরপরই বেরিয়েছেও, না হয় উৎসাহ ওর সাথে খুনসুটি করে এতক্ষণ কাটিয়ে দিত। উৎসাহ ভাইয়ের ডাক শুনে ঝটপট নিচে নামলো। তিয়াসের হাতে উৎসার অতি প্রিয় ফুচকা। আগে এ বাড়িতে থাকতে তিয়াস প্রায়ই সন্ধেবেলা ওর প্রিয় খাবারগুলো নিয়ে আসতো। আজ অনেক দিন বাদে সেই ঘটনার পুনরাবৃত্তিতে উৎসাহ আবেগপ্রবণ হয়ে গেল। বোনকে আবেগপ্রবণ হতে দেখে তিয়াস কথা ঘোরালো, খোঁচা দিয়ে বলল, কান্নাকাটি করলে কিন্তু দিব না। কোনো কাঁদুনে মেয়ের জন্য আমি আমার কষ্টে টাকা খরচ করিনি, তাই মোটেও কান্না করবি না। উৎসাহ সেটা মানতে পারল না। না চাইতেও অক্ষিকোল ঘেঁষে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। তিয়াস সেটা দেখিয়ে গলা বাড়িয়ে তনয় বেগমকে ডাকতে ডাকতে বলল, আম্মু একটা প্লেট নিয়ে এসো তো। একজনের জন্য ফুচকা এনেছিলাম, সে কান্না করায় ব্যস্ত, তাই আমার ফুচকা আমিই খাবো। তনয় বেগম প্লেট নিয়ে এলো। তিয়াস চেয়ার টেনে বসে প্যাকেট থেকে ফুচকাগুলো একে একে বের করলো। উৎসাহকে দেখিয়ে দেখিয়ে একটা ফুচকায় টক পুড়ে দিচ্ছে, মুখে দিতে নিবে এমন সময় উৎসাহ চট করে এসে ফুচকা নিজের মুখে পুড়ে নিল। অতঃপর বিশ্বজয়ী হাসি দিল, ভেঙচি কেটে বলল, শখ কত, আসছে আমার প্রিয় ফুচকা খেতে। পাশে চেয়ার টেনে বসে পড়ল। আয়েশ করে বসে বলল, আমার ফুচকা খেতে যাওয়ার অপরাধে তোমায় শাস্তি দেওয়া হলো। তিয়াস বুড়োকুচকে বলল, আমার আনা ফুচকা আমিই খাবো, এতে আবার আমিই শাস্তি? বাহ, দারুণ তো। হ্যাঁ, এখন শাস্তি পালন করো। তা শাস্তিটা কি, পেতনিদের মহারানী? উৎসাহ চোখ গরম করে তাকালো। তিয়াস ও চাহনিতে পাত্তা দিল না। তোমার শাস্তি হলো সবগুলো ফুচকাই তুমি আমায় খাইয়ে দিবে। তিয়াস আর বাক্য ব্যয় করলো না, কারণ ও ভালো করেই জানে উৎসাহ যেহেতু একবার বলেছে তো বলেছে, এ নড়চড় হবে না। অনেকদিন পর বোনের আবদার পালন করতে পেরে তিয়াসের মনটা আনন্দে নেচে উঠল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। এক রাশ বিরক্তি ঝুলিয়ে রাখলো। এমন ভাব যেন উৎসাহকে খাইয়ে দিতে ওর কতই না বিরক্ত লাগছে, কিন্তু মনে মনে খুশি হয়েছে। বোনটা তার বড্ড আদরের, অনেক ভালোবাসার, কিন্তু কখনোই প্রকাশ করা হয়নি। ফুচকা খেতে গিয়ে উৎসাহ ঝাল লাগলো। ঝালে জিভ জ্বলে যাচ্ছে। তিয়াস ছুটে গিয়ে ফ্রিজ থেকে আইসক্রিম এনে দিল। বোন আসবে শুনে আগে এনে রেখেছিল। বাকিটা সময় দুই ভাই বোনের খুনসুটিতে কেটে গেল। এই সময়ের মাঝে উৎসার একটা বারের জন্য মেহরাবের কথা মনে পড়ল না। দিব্যি ভুলে গেল মানুষটাকে। রাত 1:02। গভীর ঘুমে মগ্ন সবাই। বিছানার পাশের টেবিলে অবহেলায় পড়ে থাকা ফোনটা বারবার জানান দিচ্ছে কেউ একজন গভীরভাবে উৎসাহ নামক রমণীকে স্মরণ করছে। উৎসাহকে তার ডাকে সাড়া দিতেই হবে। সাড়া না পাওয়া অবধি ওপাশের মানুষটা থেমে যাওয়ার পাত্র নয়। উৎসাহ তখন গভীর ঘুমে বিভোর। রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়েছে। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করায় ক্লান্তিতে জেঁকে ধরেছে। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি। অপর পাশের মানুষটা দিশেহারা হয়ে গেছে। এক পর্যায়ে উৎসার ঘুম ছুটে গেল। পিট করে চেয়ে হাতরে ফোনটা খুঁজলো। পেয়ে গেলে কোনো দিকে না তাকিয়ে কল রিসিভ করে কানে ধরল।
কানে ধরতেই অপর পাশ থেকে পুরুষালী অধৈর্য কণ্ঠ ভেসে এলো। বেলকনিতে এসো। উৎসার ঘুম এক লহমায় ছুটে গেল। চট করে তাকালো ফোনের স্ক্রিনে, জল করছে মাই লাভিং হাজবেন্ড নামটা। ঘড়ির দিকে তাকালো একবার, 1:10 উৎসা তড়িঘড়ি বেলকনিতে গেল। চোখ পড়ল উৎসাদের বাড়ির সামনে রাস্তার ফুলে তোড়া হাতে দাঁড়িয়ে থাকা মেহরাবের দিকে। পাশেই গোটা গোটা অক্ষরে সরি লেখা। উৎসা এতক্ষণে মেহরাবের এখানে আসার কারণ খুঁজে পেল। ফোনটা খট করে কেটে ছুটল নিচে। গেট খুলে এক দৌড়ে মেহরাবের কাছে এসে থামলো। মেহরাব চট করে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে বলল, সরি মিসেস মেহরাব, আপনাকে পেতনি বলা আমার অনেক বড় অপরাধ হয়েছে। এই অদমকে এবারের মতো ক্ষমা করে দিন। উৎসাহ ভ্রুকুচকে তাকিয়ে রইল। মেহরাব পুনরায় বলল, আপনি তো মেহরাব মির্জার মনমহলের একমাত্র উত্তরাধিকারী, তার মহারানী, আর সেই রাজ্যের সামান্য প্রজা আমি। এবারের মতো ক্ষমা করে দিন এই প্রজাকে। উৎসাহ মেহরাবের কাণ্ডে কি রিয়াকশন দিবে সেটাই ভুলে গেল। এক মুহূর্তের জন্যে মনে হলো প্রেমিকের সাথে ঝগড়া হওয়ায় প্রেমিক পুরুষটি তার প্রিয়সীর মান ভাঙাতে এসছে মাঝরাতে। উন্মাদ প্রেমিক প্রিয়সীর বিহনে দগ্ধ হয়ে প্রণয়ের দহনে টিকতে না পেরে ছুটে এসছে। কিন্তু এমন কিছুই না। সামনে হাঁটু মুড়ে বসে থাকা যুবকটি তার স্বামী, তাও আবার অনাকাঙ্ক্ষিত মানুষ। তবুও তার আচরণে বোঝার উপায় নেই। মেহরাবের পাগলামো দেখলে যে কেউ চোখ বুজে বলে দিবে উন্মাদ প্রেমিক প্রেমিকার মান ভাঙাতে এসছে। উৎসাহ নিজেকে ধাতস্থ করে বলল, মাফ করতে পারি, তবে একটা শর্তে। কি সেই শর্ত, তাড়াতাড়ি বলুন। এরপর কখনো আমায় রাগাতে পারবে না। এটা তো মানতে পারবো না মহারানী। উৎসাহ ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন? আপনাকে না রাগালে আমার যে শান্তি লাগে না। আপনি যখন রেগে মেগে রক্তিম মুখে তাকান, বিশ্বাস করেন আপনার সেই দৃষ্টিতে আমি আমার ধ্বংস দেখতে পাই। উৎসাহ বিপরীতে জবাব দেওয়ার কিছুই পেল না। মেহরাব আবার বলল, উঠবো? এভাবে বসে থাকতে পা ব্যথা করছে যে। উৎসাহ ভেঙচি কেটে বলল, নায়ক নায়ক ভাব ধরতে গেলে এমনই হয়, উঠুন। মেহরাব উঠে ফুলের গোছা উৎসাহ দিকে বাড়িয়ে দিল। উৎসাহ খুশি হয়ে ফুলগুলো নিল। অতঃপর ফুলের সুঘ্রাণ নিতে নিতে বলল, এত সুন্দর ফুল উপহার দেওয়ার জন্য আপনাকে মাফ করাই যায়। মেহরাবের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। উৎসাহ থেকে ইতিবাচক উত্তর পেয়ে কিছুটা এগিয়ে আসলো, গায়ে গা ঘেঁষে দাঁড়ালো, কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, এভাবে সামনে এসো না বউ, নিজেকে কন্ট্রোল করা টাফ হয়ে যায়। ইউ আর লুকিং সো হট। মেহরাবের এরূপ মন্তব্যে উৎসাহ একবার নিজের দিকে তাকালো। পরনে তিয়াসের টি শার্ট আর ট্রাউজার, গায়ে ওনার বালাই নেই। উৎসার ইচ্ছে করলো লজ্জায় মাটির সাথে মিশে যেতে। তাড়াহুড়োয় ওনা আনার কথা বেয়ে মালুম ভুলে বসেছে। উৎসাহ জোরেই বলল, অসভ্য লুচ্চা বেটা। মেহরাব ঠোঁট কামড়ে হাসলো। উৎসাহ এক ছুটে বাড়ির ভেতর ঢুকে গেল। পরন্ত বিকেলে সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে। উৎসাহ তানজিলা দুজন এলাকায় হাঁটতে বের হয়েছে। কতগুলো দিন হয়ে গেল পরিচিত অলিগলিতে ঘুরে বেড়ানো হয় না। আগে প্রায় দিনই উৎসাহ তানজিলা হাঁটতে বের হতো, পুরো এলাকায় চক্কর দিয়ে আসতো। উৎসাহ বকবক করে চলেছে, তানজিলা মন দিয়ে শুনছে। হুট করে দুজনের সামনে এক পুরুষ অবয়ব দেখা দিল। উৎসাহ হাঁটতে গিয়ে থেমে গেল। ওপরে তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। সামনের মানুষটাকে এক মুহূর্তের জন্য আশা করেনি। মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, মেহরাব একটা সাইকো উৎসাহ। ও সাধারণ মানুষদের মতন না, ওর মাঝে সাইকো আচরণ আছে। ও কাউকে খুন করতেও দ্বিধাবোধ করে না। ও একটা খুনি। আমার কথা বিশ্বাস করো তুমি। উৎসাহ অবাকিত নয়নে চেয়ে আছে সামনে দাঁড়ানো রিয়াদের পানে। রিয়াদের কথার মানে ও বুঝতেই পারছে না। কি বলছে ও এসব? লোকটার মাথা ঠিক আছে তো, নাকি ঘোরের মাঝে উল্টাপাল্টা বকে যাচ্ছে? রিয়াদের কথাবার্তা সবই উৎসার মাথার উপর দিয়ে যাচ্ছে। উৎসাহ তানজিলা দুই বান্ধবী বেরিয়েছে একটু ঘোরাঘুরি করতে। আগে প্রায় দিনই দুই বান্ধবী পুরো এলাকায় একটা চক্কর কাটত। সামান্য ঘোরাঘুরির সাথে গল্প করায় দুজনের মন মেজাজ ফুরফুরে হয়ে যেত। অনেকদিন বাদে বাবার বাড়ি এসে উৎসাহ সেই সুযোগটা মিস করতে চায়নি। সেই জন্য দুপুরের খাবার খেয়ে ঝটপট ফোন লাগিয়েছে তানজিলাকে। ফোন করে ডেকে নিয়েছে প্রাণপ্রিয় বান্ধবীকে। তানজিলা বেস্ট ফ্রেন্ডের এক ডাকে চলে এসছে। দুজনে হাঁটছিল আর কথা বলছিল। উৎসাহ কলেজ থেকে তানজিলার সাথে বাড়ি চলে এসছে। মেহরাবকে আগেই বলে রেখেছে ওদের বাড়ি যাবে। রাতে অফিস শেষে মেহরাব এসে ওকে নিয়ে যাবে। বউ পাগল লোক, বউকে একদিনও কাজ ছাড়া করতে চায় না, পারে না উৎসাহকে পকেটে করে নিজের সাথে নিয়ে ঘোরে।
মেহেরাবের এমন পাগলামো দেখে রিনি টিটকিরি মেরে একদিন বলেই ফেলেছিল, দেবু সাহেব, বউকে লকেটে পুরে সাথে নিয়ে ঘোরো, তাহলে তোমার বউ পালাই পালাই করতে পারবে না। মেহেরাব বুকে হাত দিয়ে উত্তর করলো, খোঁচা দিয়েন না ভাবি, কলিজাই লাগে। পারলে তো কবে বউকে লকেটে পুড়ে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু সেটা তো সম্ভব না। বেচারার কথা শুনে মনে হচ্ছিল ওর কতই না কষ্ট। উৎসাহ দুই ভাবি দেবরের কথা শুনে লজ্জায় লাল নীল হচ্ছিল। যেমন ভাবি তেমন তার দেবর, দুটোই উৎসাহকে লজ্জা দিতে এক্সপার্ট। উৎসাহ সেদিনের কাহিনী মনে করে একাই হাসছিল। পাশ থেকে তানজিলার ধাক্কায় স্মৃতিচারণ থেকে বেরিয়ে এলো। দুই বান্ধবী মগ্ন হলো গল্প করায়। কথা বলতে বলতে কখন যে সামনে একজন এসে দাঁড়িয়েছে সে খেয়াল নেই দুজনের একজনেরও। সামনেকার অস্তিত্ব টের পেতেই উৎসাহ দাঁড়িয়ে পড়ল। তানজিলার থেকে দৃষ্টি সরিয়ে সামনে দাঁড়ানো মানুষটার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। এই মানুষটাকে এই মুহূর্তে উৎসাহ একটুও আশা করেনি। তানজিলা ভ্রুকুচকে ফেলল, কে এই লোক? ওদের রাস্তায় বা আটকেছে কেন? সামনের মানুষটা হাসি মুখে জিজ্ঞেস করলো। কেমন আছে উৎসাহ? উৎসাহ অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ভালো আছি। রিয়াদ প্রতি উত্তর করলো, আমায় জিজ্ঞেস করবে না? জানতে চাইবে না আমি কেমন আছি? এখানে জিজ্ঞেস করার কি আছে? ভালো থাকার জন্যই তো সেদিন আমায় বিয়ে করতে আসেননি। আমার বাবার অপমান করেছিলেন, ভালো থাকার জন্যই তো এত কিছু। তাহলে নিশ্চয়ই ভালোই আছেন। আমি সেদিন ইচ্ছে করে বিয়েতে আসিনি এমনটা না। উৎসার মেজাজ খারাপ হলো, তেতে উঠে বলল, তাহলে কি সেদিন কেউ আপনাকে ধরে বেঁধে রেখেছিল? আপনাকে তো বিয়ের জন্য কেউ জোর করেনি। আর না আপনি বাচ্চা, আপনাকে জোর করবে আর আপনি রাজি হয়ে যাবেন? আপনার আমাকে পছন্দ না, আমাকে বিয়ে করতে সমস্যা, সেটা সেদিন সবার সামনে বললেই পারতেন। তাহলে বিয়ের দিন আমার বাবার মান সম্মান আত্মীয় স্বজনের সামনে খোয়া যেত না। আমায় কিডন্যাপ করা হয়েছিল। উৎসাহ প্রতি উত্তর করতে গিয়েও থেমে গেল। কি বলল রিয়াদ? জিজ্ঞেস করলো, কি বললেন? আমায় কিডন্যাপ করা হয়েছিল যাতে আমি তোমায় বিয়ে করতে যেতে না পারি। উৎসাহ ঝাঁঝালো গলায় বলল, এখন সিনেমার কাহিনী শুরু করেছেন আপনি? আপনার কি মনে হয় আমি আপনার এইসব কথা বিশ্বাস করব? বিশ্বাস করো, আমি যা বলছি সেটাই সত্যি। তুমি জানো কে আমায় কিডন্যাপ করিয়েছিল? উৎসাহ বিরক্তি নিয়ে জিজ্ঞেস করলো, কি? এরপর রিয়াদ যা বলল শুনে উৎসাহ হতভম্ব হয়ে গেল। উৎসার মনে হলো বজ্রপাত হলো ওর কানের পাশটায়। তোমার হাজবেন্ড মেহেরাব। উৎসাহ চমকে উঠল। ওর পাশে থাকা তানজিলা উৎসার অবস্থা বুঝতে পারল। উৎসাহকে এক হাতে আগলে ধরে জিজ্ঞেস করলো, কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? মেহেরাব ভাইয়া কেন আপনাকে কিডন্যাপ করতে যাবে? আর আপনাকে কিডন্যাপ করে ভাইয়ারই বা লাভ কি? রিয়াদ উৎসার অবস্থা দেখে বলল, আমরা পাশের পার্কটায় বসি। উৎসার মনে হচ্ছে কষ্ট হচ্ছে, শত হোক ওর হাজবেন্ডও খারাপ লাগবেই। উৎসাহ তানজিলা রিয়াদ পাশে পার্কটায় বসলো। উৎসাহ বলল, আপনি যেগুলো বলছেন ভেবেচিন্তে বলছেন তো? আপনার কথা যদি একটাও ভুল হয় আমি আপনাকে জেলে দিব বলে দিলাম। রিয়াদ উৎসাহকে আশ্বস্ত করে বলল। আমি যে কথাগুলো বলছি সব সত্যি কথা। তানজিলা উৎসুক হয়ে বলল, ঘটনা খুলে বলুন তো। রিয়াদ বলা শুরু করলো, উৎসার সাথে আমার আকদের ডেট ঠিক হওয়ার দিন রাতে আমার কাছে একটা হুমকি বার্তা এলো। বার্তাটা ঠিক এমন, আমি যেন উৎসাকে বিয়ে করতে অমত পোষণ করি, আর যদি সেটা না করি তাহলে নাকি আমার ভালো হবে না। আমি সেটা পাত্তা দিইনি। ভেবেছি হয়তো আমার বন্ধুদের মাঝে কেউ এমন মজা করেছে, কারণ ওদের তো আমি বলেছিলাম বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার আকদ ঠিক করেছে, সেজন্য মাথা ঘামাইনি। তার 2 দিন পর আবার সেই নাম্বার থেকে মেসেজ। মিস্টার রিয়াদ, ভালোই ভালোই বলছি, বিয়েটা ভেঙে দিন, না হলে খারাপ হবে বলে দিলাম। আপনার বাবা মার সন্তানহারা হলে আমার কিছু করার নেই, পরে বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করিনি। সত্যি বলতে মেসেজটা পেয়ে আমি ঘাবড়ে গিয়েছিলাম, ভয় লাগছিল। আমি সাথে সাথে ওই নাম্বারে কল দিই। নাম্বার ততক্ষণে বন্ধ করে ফেলেছি। আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না, মাথা কাজ করছিল না আমার, কাউকে বলতেও পারছিলাম না। তবুও নিজেকে শান্ত রেখে আকদের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বিয়ের দিন সকালে জরুরি একটা কাজে আমায় বাইরে যেতে হয়। ফিরে আসার সময় মাঝ রাস্তা থেকে কতগুলো ছেলে আমায় তুলে নিয়ে যায়। নাকে ক্লোরোফর্মযুক্ত রুমাল চেপে অজ্ঞান করে ফেলে আমায়। জ্ঞান ফিরে নিজেকে পেলাম চেয়ারে বাঁধা অবস্থায়। কেউ আমার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছিল। আমার সামনেই হাতে হকি স্টিক নিয়ে বসেছিল মেহরাব। জায়গাটা কোনো পুরনো বাড়ি ছিল। মেহরাব আমার কাছে এগিয়ে এসে বলল,
তোকে বিয়েটা ভেঙে দিতে বলেছিলাম, শুনিসনি কেন? কথা কানে যায় না? আপনি কি আমায় বেঁধে রেখেছেন কেন? একটু পর আমার আকদ। আমি তোর জম। আর আকদের কথা ভুলে যা। উৎসাহ শুধু আমার। ওর দিকে এতদিন যেই ছেলেগুলো চোখ তুলে তাকিয়েছে তাদের অবস্থা খারাপ করে দিয়েছি। আর তুই নাচতে নাচতে বিয়ে করতে যাবি? তোর সাহস তো কম না। উৎসাহ আমার, শুধুমাত্র আমার। আমি ছাড়া অন্য কেউ ওকে বিয়ে করতে এলে আমি তাকে জীবিত কবর দিয়ে দিব। মেহেরাবের হুমকি শুনে ভয় পেয়ে গিয়েছিলাম আমি। মেহেরাব আবার বলতে শুরু করলো, তোকে সাবধান করেছিলাম, কানে লাগেনি তো? এবার তাহলে মর। তোর খুব শখ না উৎসাহকে বিয়ে করার? সেম সময়ে সেম জায়গায় উৎসার বিয়ের আমার সাথে বিয়ে হবে। তোকে সেটা লাইভ দেখাবো। ভালো হবে না বল? মেহেরাব কতক্ষণ মেরে হকি স্টিকটা ফেলে চলে যায়। ওর চেলাপেলারা আমায় চোখ বেঁধে রেখেছিল। ঠিক কিছুক্ষণ বাদে ভিডিও কল দিয়ে তোমাদের বিয়ে দেখায়। সেদিন শুধু তোমার বাবার না, আমার বাবার মানসম্মানও হানি হয়েছে। অপমানিত শুধু তোমার পরিবার হয়নি, আমার পরিবারও হয়েছে। মেহেরাব চেয়েছিল আমায় ধীরে ধীরে মেরে ফেলবে। টানা 2 দিন আমায় সেখানে আটকে রাখে। 3 দিনের মাথায় আমি সেখান থেকে অনেক কষ্টে পালিয়ে আসি। আমার কথা বিশ্বাস করা হচ্ছে, আমি একটা কথা মিথ্যা বলছি না। মেহেরাব স্বাভাবিক মানুষ না, ওর মধ্যে একটা সাইকো সত্তা আছে। মেহেরাব রেগে গেলে কাউকে খুন করতে পিছপা হয় না। ও একটা খুনি। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি ও ইমন নামে একটা ছেলেকে মারতে মারতে আদমরা বানিয়ে ফেলেছিল। ছেলেটা হসপিটাল থেকে 2 দিনের মাথায় মারা যায়। রিয়াদ একদমই কথা বলে থামলো। উৎসাহ থ মেরে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে কাঠের পুতুল হয়ে গেছে। ইমন নামটা শুনতেই উৎসার মাথায় পুরনো স্মৃতি নাড়া দিল। উৎসাহ তখন ক্লাস 10-এ পড়ে মেবি। ইমন নামের ছেলেটা ওদের পাশের এলাকায় থাকতো। বয়স 20-22 হবে। বখাটে ছেলে ছিল। মাঝে মাঝে স্কুলের সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে থাকতো। আবার মাঝে মাঝে উৎসাদের গলির মোড়ে। ছেলেটার চাহনি ছিল বড্ড জঘন্য, তেমনই কথাবার্তার ধরন। গলির মোড়ে স্কুলের সামনে দিয়ে যাওয়া আসা করা মেয়েদের বাজে বাজে কথা বলতে উত্ত্যক্ত করত। কোনো মেয়ে ওদের জ্বালায় রাস্তায় চলাচল করতে পারতো না। একদিন উৎসাহ তানজিলা গলির মোড় দিয়ে আসার সময় ইমন আর ওর দলদের দাঁড়িয়ে থাকতে দেখলো। ওদের দেখে উৎসাহ ভয়ে সিটিয়ে গেল। অন্য পাশ দিয়ে চলে আসতে নিলে ইমন সহ ওর চেলাপেলারা ওদেরও বাজে বাজে কথা বলে। কথাগুলো শুনেই কিশোরী উৎসাহ ভয়ে রীতিমতো হেসকি তুলে কান্না করে ফেলেছিল। তার সাথে বাজে দৃষ্টি তো আছেই। কান্না করতে করতে এগিয়ে এলে বাড়ির সামনে পড়ল তিয়াস, মেহেরাব ওদের দলবল। ওরা কি নিয়ে যেন কথা বলছিল। তিয়াস কথা বলার মাঝে বোনকে কান্না করতে করতে এগিয়ে আসতে দেখে এগিয়ে যায় বোনের কাছে। উৎসাহ ভাইকে সামনে পেয়ে কোনো দিকে না তাকিয়ে ভাইকে জড়িয়ে ধরে। কান্না করতে করতে বেচারি নাজেহাল অবস্থা। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, স্বাভাবিক করার জন্য এটা সেটা বলছিল। তবুও উৎসার কান্না থামার নাম নেই। তিয়াস এতবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কেউ কিছু বলেছে কিনা। উৎসাহ একটারও উত্তর করেনি। মেহেরাব এগিয়ে এসে তানজিলাকে জিজ্ঞেস করতেই ও গড়গড় করে সব বলে দিয়েছিল। কথাগুলো শুনে মেহেরাব মুষ্টি বদ্ধ করে নিল। মুখ কাঠিন্য ভাব ধারণ করেছে। চোখ দিয়ে মনে হয় আগুন বের হয়ে আসবে। মেহেরাব ইশারায় তিয়াসকে কিছু বলল। তিয়াস ওর ইশারা বুঝে বোনের চোখ মুছে কপালে চুমু দিয়ে বলল, তুই বাড়ি যা বনু, বাকিটা আমি সামলে নিব। আর কান্না করে না, তুই আমার ভালো বনু না? তানজিলাকে উদ্দেশ্য করে বলল। তানজিলা, তুমি ওকে নিয়ে যাও। উৎসাহ যাওয়ার আগে কি মনে করে একবার মেহেরাবের দিকে তাকিয়েছিল। মেহেরাবের মুখে কাঠিন্যতা থাকলেও চোখ ছিল একদম শান্ত। এ যেন ঝড় আসার আগের পূর্বাভাস। মেহেরাবের চাহনি উৎসার অন্তরাত্মা পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। উৎসাহ মেহেরাবের সেই চাহনি কোনো দিনও ভুলতে পারবে না। সেদিনের পর ইমন আর ওর দলকে আর কোথাও দেখা যায়নি। হুট করে একদিনের মাঝে সবাই কেমন উধাও হয়ে গিয়েছিল। উৎসাহ অবাক হয়েছিল সেই ঘটনায়। ভেবেছে তিয়াস হয়তো কিছু বলেছে ওদের। উৎসাহ ভাবনা থেকে বেরিয়ে এলো। ফট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি ও বাড়ি যাচ্ছি, তুই আম্মুকে বলে দিস। গড়গড় করে কথাগুলো বলেই সামনের দিকে হাঁটা দিল। তানজিলা ওর পেছন পেছন গেল। দেখ উষা, মাথা ঠান্ডা কর। ওই লোকটার সব কথা বিশ্বাস করছিস কেন? উৎসার কাট কাট জবাব। ইমনদের ঘটনা তো তুই জানিস, তারপরও কিভাবে বলছিস? সেই দিন দেখেছিলি রনিকে উনি কিভাবে মেরেছিল? উনি সত্যি একটা সাইকো। তানজিলা বারবার ওকে বুঝিয়ে চলেছে। উৎসাহ সেসব কানেও নিচ্ছে না। দেখ উষা, মাথা ঠান্ডা করে ভাব। দরকার পড়লে ভাইয়ার সাথে ঠান্ডা মাথায় কথা বল। তাও কারোর কথায় কানেই নিস না। কারোর কথা শুনে সুন্দর সম্পর্কটা শেষ করিস না।
এখন তুই বাড়ি চল, ভাইয়া রাতে এসে তোকে নিয়ে যাবে। মেজাজ খারাপ করিস না তানজিলা, তোকে যেটা বলছি সেটা কর। উৎসা পার্ক থেকে বেরিয়ে সোজা মেহরাবদের বাড়ির দিকে রওনা হলো। ওর যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেল তানজিলা। এখন কি হবে আল্লাহই ভালো জানে। উৎসাকে ও ভালো করেই জানে, রেগে গেলে উৎসা ঠান্ডা মাথায় কথা বলার মেয়েই না। কি করবে কি হবে তানজিলা জানা নেই। পার্কের বেঞ্চে আয়েশ করে বসলো রিয়াদ, ঠোঁটের কোণে ক্রূর হাসি। হাসি আরো কিছুটা চওড়া করে বলে উঠল, মেহরাব, তুই আমার কাছ থেকে আমার শিকার কেড়ে নিয়েছিস। তুই কি ভেবেছিস আমি তোকে শান্তিতে থাকতে দেব? হুম, আমি এর বদলা নিয়েই ছাড়বো। আগুন ধরিয়ে দিয়েছি, এখন এই আগুন দ্বিগুণ হয়ে তোর ওপর পড়বে। তুই ধ্বংস হবি খুব শীঘ্রই। তোকে আমি শান্তিতে সংসার করতে দেব না। রাতের আকাশে এক জটলা কালো মেঘ দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। কালো মেঘেদের আনাগোনায় চন্দ্র ততক্ষণে নিজেকে আড়াল করে ফেলেছে। কালো আধার সাথে কৃষ্ণবর্ণ মেঘেদের ভিড়ে চন্দ্র হারিয়েছে নিজের উজ্জ্বলতা, নিজের স্থায়িত্ব। চন্দ্রের কিরণও আজ সকল আধারকে কাটিয়ে উঠতে পারছে না। সকল শত্রু যখন একজোট হয়ে বাসা বাঁধে তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না, নিরুপায়ের মতো চেয়ে দেখা ছাড়া। সত্যিই কি কিছু করার থাকে না, নাকি চাইলে সকল বাধা বিপত্তি পেরিয়ে আসা যায়? উৎসাহ বেলকুনিতে দাঁড়িয়ে আছে, মনের ভেতর দাও দাও করে আগুন জ্বলছে। মনের কোণে জমেছে এক রাশ ঘৃণা। মেহরাব এতটা খারাপ? উৎসাহ জানতো ছেলেটা মারামারি করে, গুন্ডামি করে বেড়ায়, তাই বলে খুনি? মেহরাব ওর সাথে কেন করলো এমনটা? উৎসাহ তো ওর কোনো ক্ষতি করেনি, তাহলে কেন করলো এমনটা? এতগুলো মানুষের সামনে ওর বাবার মান সম্মান কেন ধুলোয় মেশালো? কেনই বা এত বড় নাটক সাজালো? এর পেছনে কারণ কি? উৎসাহ জানা মতে এমন কোনো কারণ নেই যার জন্য মেহরাব এমন ঘটনা ঘটাতে পারে। নিজে রিয়াদকে কিডন্যাপ করে নিজেই হিরো সেজে উৎসাহকে বিয়ে করেছে। উৎসার প্রতি এত দয়া তাকে কে দেখাতে বলেছে? উৎসার মাথায় ঘুরপাক খাচ্ছে ইমন নামের ছেলেটার কথা। মেহরাব কিভাবে পারলো একটা মানুষকে প্রাণে মেরে ফেলতে? ওর কি একটাবারের জন্য বুক কাঁপেনি? কোনো মায়ের বুক খালি করতে বিবেকে বাঁধেনি? কতটা নৃশংস ভয়ঙ্কর মানুষটা ভেবে উৎসার গায়ে কাঁটা দিয়ে উঠল। কই, কখনো তো উৎসার ওকে দেখে এমনটা মনে হয়নি। শেষমেশ কিনা একটা খুনি জুটলো উৎসার কপালে। এত খারাপ কি ওর সাথে হওয়া ছিল? কই, উৎসা তো কখনো কারো ক্ষতি করেনি, তাহলে ওর সাথে কেন এমন হলো? বেচারির মাথায় জেকে বসেছে এক রাশ প্রশ্নের ঝুলি। উৎসার ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো কেউ। উৎসাহ সেদিকে পাত্তাও দিল না। ও ভালো করে জানে মেহরাব এসছে, এছাড়া অন্য কেউ এত রাতে রুমে আসবে না। উৎসাহ গম্ভীর হলো, কাঠিন্যে মরিয়ে নিল নিজেকে। আজকে মেহরাবকে ওর সকল প্রশ্নের উত্তর দিতেই হবে। কেন ও এমনটা করলো? কি ক্ষতি করেছে উৎসাহ ওর? কেন ওর জীবনটা নিয়ে এমন ছিনিমিনি খেললো? কেনই বা তার হিরোগিরি দেখানো? মেহরাব ক্লান্ত পায়ে রুমে ঢুকে আশেপাশে উৎসাহকে খুঁজলো। রুমে না পেয়ে ওয়াশরুমে খুঁজলো, তাও না পেয়ে ডাকা শুরু করলো, বউ, ও বউ, কোথায় তুমি? এদিকে এসো। উৎসাহ শুনেও জবাব দিল না। মেহরাব ডেকে উৎসাহ জবাব না পেয়ে হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে ফেলে দিল। শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল বেলকনিতে। উৎসাহকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল, তুমি এখানে? আমি ডাকছি, সাড়া দিচ্ছ না কেন? উৎসাহ উত্তর দিল না। মেহরাব কাছে এগিয়ে আসলো, উৎসার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে দেওয়ার জন্য হাত বাড়িয়ে বলতে লাগলো, বাহ, আজকে আমার বউটা দেখি ভালো হয়ে গেছে। কোনো কথা ছাড়াই একা একা চলে এসেছে। তুমি আমাকে আগে বলবে না তুমি চলে আসবে, তাহলে আমি সোজা তোমার কাছে চলে আসতাম, আমায় এতটা ঘুরতে হতো না। উৎসাহ এবারও জবাব করলো না, চুপচাপ সরে গেল। মেহরাব ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল, কাহিনী কি বউ? আজ এত ভালো হয়ে গেলে যে? জামাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠলো নাকি? আজ আমার বলার আগে চলে এলে। প্রতিদিন তো ব্ল্যাকমেল করে আনতে হয়, তাহলে আজকে একা একাই চলে এলে যে? আর আমি না তোমাকে বলেছি একা একা বের হবে না, আমি এসে নিয়ে যাব? উৎসাহ তাও জবাব দিল না। মেহরাবের এবার খটকা লাগলো। উৎসার আরো কাছে এসে জড়িয়ে ধরতে নিয়ে বলল, কি ব্যাপার বউ, এমন রেগে বোম হয়ে আছো কেন? সকাল থেকে এই পর্যন্ত চুমু না পেয়ে এভাবে কেউ রাগ দেখায়? সোজাসুজি বললেই তো হয়। কাছে এসো, ঝটপট 4টে চুমু দিচ্ছি, তাও রাগ করে থাকে না বউ। মেহরাব জড়িয়ে ধরতে নিলে উৎসাহ ওকে আটকে দেয়, হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, ব্যাস, কাছে আসবেন না আমার। আপনি ওই অপবিত্র হাত দিয়ে ছোবেন না আমায়। আপনি একটা খুনি মিস্টার মেহরাব।
হিংস্র জানোয়ারের চেয়েও বেশি হিংস্র আপনি। আপনি একটা খুনি, খুনি আপনি। আমার থেকে দূরে থাকুন আপনি, প্লিজ। মেহেরাব থমকে গেল উৎসার কথা শুনে। ও রীতিমতো অবাক হয়েছে। টাসকি খেয়ে বেচারা ধপ করে বসে পড়লো পাশে রাখা চেয়ারে। উৎসা এসব কি বলছে? ও আবার কাকে খুন করলো? কি বললে? আমি খুনি? কাকে খুন করেছি আমি? উৎসাহ হাহা করে হেসে ফেলল। হাততালি দিয়ে হাসতে হাসতে বলল, বাহ মিস্টার মেহরাব মির্জা, আপনি তো ভালোই অ্যাক্টিং করতে পারেন। প্রফেশনাল অ্যাক্টর নাকি? খেয়ালি করো না উৎসাহ, আগে বলো আমি কাকে খুন করেছি। উৎসাহ ঝাঁঝালো কণ্ঠে বলল, কেন ভুলে গেলেন ইমন নামের ছেলেটার কথা? মেহেরাব উৎসার কথার মানে বুঝতে না পেরে বলল, কোন ইমন? কার কথা বলছো তুমি? এত তাড়াতাড়ি ভুলে গেলেন? সেই ইমন যে স্কুলের সামনে আমাদের গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করত, একদিন আমাকে আর তানজিলাকেও বাজে কথা শুনিয়েছিল। মুহূর্তেই মেহেরাবের চোখ রক্তিম বর্ণ ধারণ করলো, হাত মুষ্টিবদ্ধ করে নিল, দতে দত চেপে বলল, ওর শাস্তির দরকার ছিল। ও যেটা করেছে সেটার বিপরীতে ওর মৃত্যুই অনিবার্য ছিল। ওর মতো কিডদের বেঁচে থাকার অধিকার নেই। শুকরিয়া আদায় করো যে আমি ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াইনি, এটাই অনেক। উৎসার গা শিউরে উঠল। কি সাংঘাতিক কথাবার্তা! উৎসার মাথা চক্কর দিয়ে উঠল। উৎসা বলল, আপনি একটা সাইকো, খুনি আপনি। মেহেরাব আয়েশ করে বসলো, আয়েশি ভঙ্গিতে বলল, এগুলো শুনতে শুনতে অভ্যস্ত আমি। নতুন কিছু বলো। আপনি চিটার, বাটপার, মুখোশধারী অভিনেতা আপনি। কি নিদারুণ অভিনয় ক্ষমতা আপনার। মেহেরাব হাই তুলতে তুলতে বলল, কারণ বলো, অযথা মাথা খাটিয়ে ভাবতে পারবো না আমি। উৎসাহ তেতে উঠল। এত কিছু করেও তার কি সুন্দর আয়েশি ভঙ্গি, খাপ ছাড়া ভাব। উৎসার গবৃত্তি জ্বলে উঠল। মেহেরাবের কাছে এসে এক টানে দাঁড় করিয়ে শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলা শুরু করলো, কেন আপনি আমার সাথে এমনটা করলেন? বিয়ের দিন রিয়াদকে কিডন্যাপ করে আমার বাবার মান সম্মান ধুলোয় মেশালেন, অতঃপর নিজেই হিরো সেজে এসে আমায় বিয়ে করলেন। এসব করে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছেন আপনি? এসব করে কি লাভ আপনার? কেন আপনি আমার সাজানো গোছানো জীবনটাকে এইভাবে এলোমেলো করে দিলেন? কেন দয়া দেখাতে চেয়েছিলেন আমার উপর? কেন এগুলো করেছেন আপনি? মেহেরাব দাঁতে দাঁত চেপে বলল, স্বামীর কলারে হাত দিতে হয় না, জানো না? এতটা অভদ্র হলে কবে থেকে? আর রইল ওই রিয়াদের কথা, এগুলো কি ও নিজের মুখে তোমায় বলেছে? হ্যাঁ। মেহেরাব দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, শালার যে পাখা গজিয়েছে সেটা আগেই খেয়াল রাখা উচিত ছিল, তাহলে এত দূর আসতো না বিষয়টা। শালাকে টাইট দিতে হবে। মুখে বলল, তুমি ওর কথা বিশ্বাস করে নিলে। যেই ছেলেটা বিয়ের দিন না এসে তোমায় অপমান করলো, তুমি তার কথা বিশ্বাস করে নিজের হাজব্যান্ডের কাছে জবাব চাইছো। বিশ্বাস করেছি কি করিনি সেটা পরের বিষয়। আমি আপনার কাছে সত্যিটা জানতে চাই। একটা মানুষ এমনি এমনি তো কোনো কারণ ছাড়া এগুলো বলবে না, তাই না? আর যদি তিনি মিথ্যা বলে তাহলে আমি তাকে জেলের ভাত খাওয়াবো। আপনিও শিওর থাকেন। এখন সত্যিটা বলুন। মেহেরাব ঘাবড়ে গেল। উৎসাহ যে বিষয়টা এত সিরিয়াসলি নিবে কে জানতো। রিয়াদকে জেলের ভাত খাওয়াতে পারলে ওকে যে কি করবে সেটাই ভাবছে মেহেরাব। একবার আর চোখে বউয়ের দিকে তাকালো। বউ রণমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে। এদিক থেকে ওদিক হলেই সোজা গর্দান যাবে। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উৎসাহ এবার ধমকে উঠল। মেয়েটার সাহস তো কম না, ওকে ধমকাচ্ছে। মেহেরাব খাপছাড়া ভাব নিয়ে বলল, বিয়ের দিন যেটা দেখেছো সেটাই সত্যি? উৎসাহ গর্জে উঠল, মিথ্যা, মিথ্যা কথা বলছেন আপনি। আমি যে মিথ্যা কথা বলছি তার প্রমাণ কি? আর আমার কি খেয়ে দেয়ে কাজ নেই নাকি? আমি রিয়াদ না কি যেন নাম ছেলেটার, আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব? উৎসাহ ফুঁসে উঠল। ব্যস্ত হাতে পাশে থাকা ফোনটা তুলে নিল। কিছু একটা খুঁজছে মেয়েটা। অবশেষে পেয়ে যেতেই মেহেরাবের চোখের সামনে ধরল। মেহেরাব উৎসাহ চোখের সামনে ফোন ধরলে ভালো করে দেখলো এগুলো তারই পাঠানো হুমকি বার্তা। এরপরও বলবেন আপনি কিচ্ছু করেননি? আপনি সাধু পুরুষ। মেহেরাব হাই তুলল, এমন ভাব করলো যেন ও কিছু দেখেইনি। কপালে ভাঁজ ফেলে বলল, এই সামান্য মেসেজ কি প্রমাণ করে আমি রিয়াদকে কিডন্যাপ করেছি? কি হলো বলো? উৎসাহ ফের মেহেরাবের কলার চেপে ধরে বলল, নাটক করবেন না মিস্টার মেহরাব। এগুলো যে আপনি করেছেন সেটা আমি জানি। এখন ভং ধরে কোনো লাভ নেই, সত্যিটা বলুন। মেহেরাব উৎসার হাত থেকে নিজের কলার ছোটাতে ছোটাতে বলল, দেখো উৎস,
তুমি যেগুলো করছো এগুলোকে অভদ্রতা বলে। কলার ছাড়ো, আমার হাজবেন্ডের কলার ধরা এগুলো কোন ধরনের অভদ্রতা? উৎসাহ এতক্ষণে সামনে রাখা রাগ আর কন্ট্রোল করতে পারল না। এতক্ষণ ভেতরে থাকা সকল রাগ বেরিয়ে আসতে চাইল। উৎসাহ নিজেকে সামলাতে ব্যর্থ হলো, চেঁচিয়ে বলে উঠল, ফাইজলামো শুরু করেছেন আপনি আমার সাথে? আমার জীবনটা আপনার কাছে জোকস? মজা পেয়েছেন? আমি আপনার কোনো ক্ষতি করেছি বলুন তো? করিনি তো, তাই না? তাহলে কেন এমন করলেন আমার সাথে? আমি তো আপনাকে আমার জীবনে চাইনি। কেন জোর করে আমার জীবনে এলেন? কেন এবার তছনছ করে দিলেন সব কিছু? কী সমস্যা আপনার? মেহরাব এতক্ষণ শান্তি থাকতে চাইলেও এই মুহূর্তে সেটা আর সম্ভব হলো না। মেয়েটা সকল বাধা অতিক্রম করে ফেলেছে। ও বারবার নিজেকে সামলাতে চেয়েছে, ভেবেছে উৎসাহ যেন ভয় না পায়, এমন আচরণ করবে না, কিন্তু সেটা আর সম্ভব হলো না। মেহরাব উৎসার বাহু শক্ত করে চেপে ধরে বলল, আমার সবচেয়ে বড় সমস্যা তুমি, শুধু তুমি। উৎসাহ আওড়ালো, আমি? হ্যাঁ তুমি আস্ত সমস্যা। কে বলেছিল আমায় নিজের মায়ায় ফেলতে, আমাকে উন্মাদনা বানাতে? আমি তো ভালোই নিজের জীবনে নিজের মতো ছিলাম। এক মুঠো বসন্ত নিয়ে কেন এসেছিলে আমার জীবনে? আমি তো তোমার কাছে যেচে যাইনি। ঝড়ের মতো আমার জীবনে প্রবেশ করে এলোমেলো করে দিয়েছিলে আমায়। আমার নিজের থেকে আমার আমিটাকে কেড়ে নিয়েছিলে তুমি। তোমার যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, পড়ায় মন বসাতে পারতাম না। আমার সকল শান্তি এক নিমিষে কেড়ে নিয়েছিলে। কেন? আমার কিশোর বয়সে আমায় ঘায়েল করেছিলে। একটু আগে বললে আমি তোমার ক্ষতি করেছি। আদতে তো তুমি আমার ক্ষতি করেছ। আমার সব কিছু কেড়ে নিয়েছ, একটু একটু করে ধ্বংস করেছ আমায়। কই, আমি তো একবারও তোমার নামে অভিযোগ তুলিনি। আমার শান্তিতে বেঁচে থাকাটাই তুমি কেড়ে নিয়েছিলে। ভালোবাসার অনলে পড়েছি বহুবার, তবু তোমায় বলতে পারিনি। এই কষ্টের মানে বোঝো? তুমি কাউকে ভালোবাসো কিন্তু তাকে কিছু বলতে পারছো না, উল্টো অপর পাশের ব্যক্তি তোমায় ঘৃণা করে। কখনো ভেবে দেখছো অনুভূতিটা কেমন হয়? দম বন্ধ হয়ে আসে। তুমি বুঝবে না। মেহরাব থামলো। উৎসাহ থমকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহরাবের দিকে। মেহরাব পুনরায় বলা শুরু করলো, হ্যাঁ, আমি রিয়াদকে হুমকি দিয়েছি। বিয়ের দিন ওকে কিডন্যাপ করেছি, বেশ করেছি। এত বছর ভালোবেসেছি কি এমনি এমনি? নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো ছেলে আমি না। নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিয়ে দেবদাসের মতো পথে পথে ঘুরতে পারবো না আমি। আমি নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য শেষ পর্যন্ত যেতে পারি, এমনকি ছিনিয়েও নিতে পারি, এবং আমি সেটাই করেছি। এখন তুমি আমার, শুধুই আমার। আমার থেকে এক চুল পরিমাণ দূরে যেতে দিব না তোমায়। এতে যা কিছু হয়ে যাক, বুঝেছো তুমি? উৎসাহ থ হয়ে তাকিয়ে রইল মেহরাবের দিকে। ওর পেছনে এত কিছু হয়ে গেল, আরো জানতেই পারলো না মেহরাব ওকে ভালোবাসে। আর যাই হোক, মেহরাব ওকে ভালোবাসতে পারে না। নিজের জেদের জন্য নিশ্চয়ই লোকটা মিথ্যে বলছে। উৎসাহ মেহরাবের হাত থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, আপনার সাথে থাকা যায় না। আপনি একটা খুনি, সাইকো। আমি কালই বাড়ি চলে যাব। মেহরাব আরো শক্ত করে চেপে ধরে বলল, বাড়ির বাহিরে এক পা দিলে ঠ্যাং ভেঙে ফেলবো বলে দিলাম। এরপরও যদি তুমি বের হও তাহলে সম্পূর্ণ দায়ী তুমি থাকবে। আমার অবশ্য খোড়া বউ কোলে নিয়ে ঘুরতে সমস্যা নেই। উৎসাহ ব্যথা পাচ্ছে। মেহরাবের আঙ্গুল যেন ওর বাহুতে ডেবে গেছে। ছাড়ুন, লাগছে আমার। তোমার তো শরীরে লাগছে, আমার যে মনে লেগেছে। সেই বেলায় শরীরের ব্যথা তো একটা সময় চলে যাবে, কিন্তু মনের ব্যথা, তার কি হবে? উৎসাহ মেহরাবের চোখে চোখ রেখে প্রশ্ন ছুড়ল, এই আপনার ভালোবাসার নমুনা? মেহরাব সাথে সাথে উৎসাহকে ছেড়ে দিল। গভীর চোখে তাকালো উৎসাহ চোখে, অন্যরকম কণ্ঠে বলল, মেহরাব মির্জার ভালোবাসা বোঝার ক্ষমতা তোমার নেই মেয়ে। তুমি তো ব্যস্ত তার ত্রুটি খুঁজতে। তার ভালোবাসা তুমি বুঝবে কি করে? গধূলি বিকেলে আকাশে ক্লান্ত মেঘেদের খেলা চলছে। পেজো মেঘেদের দল পুরো আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে। একটু পর পর দলে দলে পাখি উড়ে যাচ্ছে তাদের নীড়ে। আপন মানুষের অপেক্ষার অবসান ঘটাতে ফিরে যাচ্ছে আপন বাসায়। তবে মেহরাবের মাঝে সেই তারা নেই। ও এক মনে বিশাল আকাশের নিচে বসে রয়েছে। আস্তে করে গায়ে এলিয়ে দিল মাঠের সবুজ ঘাসের ওপর। দুহাতের ওপর মাথা এলিয়ে বিশাল বিস্তৃত আকাশবাণী দৃষ্টি ঠেকালো।
যেন ক্লান্ত পথিক এক মুঠো স্বস্তির আশায় পথ চেয়ে বসে আছে। ছেলেটার মাঝে আছে না তারা আর না আছে ভাবাবেগ। কেমন অনুভূতি শূন্য তার আঁখিদয়। কথায় আছে, প্রিয় মানুষটার থেকে অবহেলা পেতে পেতে মানুষ পাথর হয়ে যায়। তার মাঝে অনুভূতি নামক কিছু আর অবশিষ্ট থাকে না। মেহরাবের হয়েছে সেই অবস্থা। ক্লান্তিতে শরীর ছেড়ে দিয়েছে, এখন আর কিছুই তাকে স্পর্শ করছে না। প্রিয়সীর বারবার তাকে ভুল বোঝা, ছেড়ে যাওয়া আর মেনে নিতে পারছে না ছেলেটা। মেয়েটা কেন বোঝে না মেহরাব তাকে কতটা ভালোবাসে? মেহরাব কি করেনি ওর জন্য? এই যে এত পাগলামো, উন্মাদনা, বেহায়া জীবনের সমাপ্তি ঘটিয়ে লাইফ নিয়ে সিরিয়াস হয়েছে, তাও মেয়েটার রীতিমতো তাকে অবজ্ঞা করেই যাচ্ছে। মেহরাব চেয়েছে তাকে আঁকড়ে ধরে বাঁচতে, কিন্তু মেয়েটা একবারের জন্য ওকে বোঝেনি আর না বুঝতে চেয়েছে। বারবার দূরে ঠেলে দিয়েছে অবহেলায়। মেহরাব এবার পণ করেছে কোনো মতেই উৎসার কাছে ফিরবে না। মেয়েটা বুঝুক তার শূন্যতা। ওর শূন্যতাও যদি উৎসাকে না ভাবায়, তাহলে হয়তো দুজনের পথ আলাদা হয়ে যাবে। জোর করে আটকে রাখা যায়, তবে ভালোবাসা পাওয়া যায় না। কবি বলেছেন, ভালোবাসলে তাকে মুক্ত পাখির ন্যায় উঠতে দাও, যদি সে ফিরে আসে তাহলে তোমার, আর না আসলে। মেহরাবের বুকে মোচড় দিয়ে উঠল দম আটকে আসার অনুভূতি, কিন্তু ওর কিছুই করার নেই। উপরোক্ত বাক্যটির অর্থ মেহরাব হাড়ে হাড়ে বুঝতে পারছে। ও এতদিন জোর করে উৎসাকে নিজের কাছে রাখতে চেয়েছে, আঁকড়ে থাকতে চেয়েছে, তবে এখন আর না। মেয়েটা নিজে থেকে না আসলে মেহরাব কখনোই তার কাছে ফিরবে না, আর না প্রিয়সীর প্রতি দুর্বল হবে। ভালোবেসেছে, ভালোবাসে এবং ভালোবেসে যাবে চিরকাল, তবে জোর করে নয়। মেহরাবের বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। উৎসাহ ওকে ভালোবাসেনি, আর না ওকে বুঝেছে। যদি মেয়েটা ওকে ভালোই বাসতো, তবে ভুল বুঝতো না। ওর ভালোবাসার গভীরতা বোঝার চেষ্টা করত। মেহরাবের ভালোবাসার গভীরতা মেপে এই বুকেই লুটোপুটি খেত। কিন্তু পরিস্থিতি এখন ভিন্ন। গত দুদিন যাবৎ মেহরাব বাড়ি যায় না। বাড়ির কোনো খবরই তার কাছে নেই বললেই চলে। সেই যে বেরিয়েছে, কারোর সাথে যোগাযোগও করেনি, ফোন বন্ধ করে রেখেছে। আপাতত কাছের এক বন্ধুর বাসায় আছে। বন্ধুকেও বলে দিয়েছে তার খবর কাউকে না জানাতে। তবে সে এটা জানে উৎসাহ বাড়িতে নেই। ও বেরিয়ে আসার কতক্ষণ পরেই বেরিয়েছে। বলে গেছে বাবার বাড়ি যাচ্ছে। সালেহা বেগমও মানা করেননি। মেহেরা বিস্তৃত আকাশপানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি আমায় কখনোই ভালোবাসোনি বউ, আর না বুঝেছ। অবহেলায় রেখেছো দূরে দূরে। কখনো দূরে সরে গেলে কেঁদেও কুল পাবে না। তখন মনে হবে এই পৃথিবীতে মেহরাব মির্জা নামক এক উন্মাদ ছিল, যে তোমাকে এক বুক ভালোবেসেছিল। আমার মতো ভালো তোমায় আর কেউ বাসতে পারবে না, কেউ না। দেখে নিও। বিগত দুদিনে ঠিক মতো খাওয়া দাওয়া করেনি মেহরাব। জীবনটা হুট করে কেমন বদলে গেল। আধো আধো খুনসুটিময় জীবনটা বিষাদে রূপান্তরিত হলো এক নিমিষেই। মেহরাব তো উৎসাকে কখনোই জোর করেনি। চেয়েছিল মেয়েটা নিজে থেকে এগিয়ে আসুক, তাকে একটু হলেও ভালোবাসুক, কিন্তু সেটা হলো না। সেই অপ্রিয়ই রয়ে গেল। চিরজীবন কি তবে তাকে অপ্রিয় হয়ে কাটাতে হবে? পাবে না প্রিয়সীর একটুখানি ভালোবাসা, প্রিয় হবার সুযোগ? মেহরাবের কাছে একটা প্রশ্নের উত্তরও নেই। বুক চিরে শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। বিগত দুদিন ঘুমও হয়নি। হবে কি করে? শূন্য বুকে প্রিয়সীর হাহাকার তার রাতের ঘুম কেড়ে নিয়েছে। সারা রাত এপাশ ওপাশ করে ঘুমাতে পারেনি। ক্লান্তিতে চোখ বুজে আসছে। মেহরাব ক্লান্তিতে চোখ বুজে ফেললো, তলিয়ে গেল ঘুমের দেশে। বিগত দুটো দিন উৎসার মনে হলো কেমন ঘোরের মাঝে কেটে গেল। কিছুই বুঝতে পারলো না। মনে মনে কিছুটা খুশিও হলো। এখন সে মুক্ত, মুক্ত পাখি ন্যায় জীবনটাকে উপভোগ করবে। মেহরাব নামক সাইকোটা আর তাকে আটকে রাখতে পারবে না। উৎসাহ ভেবে নিয়েছে ও আর কখনোই ও বাড়িতে ফিরে যাবে না। বিগত দুদিন ভালোই গেছে তার। সকালবেলায় কলেজ গিয়েছে, কলেজ থেকে এসে ঘুমিয়েছে। বিকেলে ভাইয়ের সাথে খুনসুটি, তানজিলার সাথে কলে আড্ডা, রাতে একটু পড়তে বসেছে, ব্যাস। এভাবেই কেটে গেছে দুটো দিন। বাবা মা ভাইয়ের আদরে সে দিব্যি আছে। যেদিন এসেছিল সেই দিন অবশ্য তনয়া বেগম জিজ্ঞেস করেছিল, কিরে জামাই বাবা কোথায়? উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞেস করেছিল, আমি এসেছি এতে খুশি হওনি? না না, খুশি তো হয়েছি, কিন্তু মেহরাব আসেনি। উৎসাহ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। না চাইতেও তাকে মিথ্যা কথা বলতেই হবে। তনয়া বেগমকে সত্যিটা জানতে দেওয়া যাবে না। তারা যে দেখে শুনে মেয়েকে একটা সাইকো খুনির হাতে দিয়েছে, সেটা জানলে তারা কষ্ট পাবে। না, উনি কাজে ব্যস্ত, তাই আমি একাই এসেছি। এরপর আর কেউ কিছু জিজ্ঞেস করেনি। উৎসাহ পড়ছিল। এমন সময় রুমে প্রবেশ করে তিয়াস। উৎসার মাথায় গাঁটটা মেরে বলে,
কিরে পেদনি, কি করছিস? উৎসাহ মাথা ডলতে ডলতে এক প্রকার ঝাড়ি দিয়েই বলল, দেখছো না পড়ছি? কানা হয়ে গেলে নাকি? তুই নিজে থেকে পড়ছিস, তাও আমায় মানতে হবে? না মানলে নাই। কি বলতে এসেছো সেটা বলে বিদায় হও। তোর ঘরে আমি থাকতে আসিনি, জরুরি কাজেই এসেছি। মেহরাবের সাথে তোর কথা হয়েছে? উৎসাহ ঘাবড়ে গেল, ভাইকে এখন কি জবাব দিবে। বিগত 2 দিনে মেহরাব ওকে একবারও কল দেয়নি, আর না ও দিয়েছে। লোকটা কল দিলেও ধরবে না বলে পণ করে বসেছিল, এখন তিয়াসকে সেটা বলবে কি করে? আসলে কালকে রাতের পর ওনার সাথে আমার কথা হয়নি। উনি নাকি আজকে ব্যস্ত থাকবে, তাই আমিও আর কল দেইনি। বিকেল থেকে ওকে কল দিয়ে যাচ্ছি, বেটার ফোন ধরার নামই নেই। ওর সাথে আমার জরুরি কথা ছিল, তোকে ফোন দিলে বলিস আমার সাথে যোগাযোগ করতে। উৎসাহ মাথা নেড়ে সায় জানায়। তিয়াস রুম থেকে বেরিয়ে গেল। উৎসাহ ওর যাওয়ার দিকে তাকিয়ে ফোঁস করে দম ছেড়ে বলল, বজ্জাত বেটা, এখানেও আমার শাস্তি দিবে না। কেটে গেল আরো 3টে দিন। উৎসাহের কাছে মেহরাবের কোনো খবর নেই, আর না ইচ্ছে আছে খবর নেওয়ার। কিন্তু ও অবাক হয়েছে এতদিনেও মেহরাবের কাছ থেকে কোনো কল না পেয়ে। লোকটা তো ওকে এতদিন বাবার বাড়ি থাকতে দেওয়ার মতো মানুষ না, ওকে হুমকি ধামকি দিয়ে নিয়ে যেত। তাহলে কি কিছু হলো মানুষটার? উৎসাহ বাজে চিন্তা মাথা থেকে বের করে দিল। এমন সময় পাশে থাকা ফোন বিকট শব্দে বেজে উঠল। আচমকা এমনটা হওয়ায় উৎসাহ ভয় পেয়ে গেল। নিজেকে সামলে ফোন ধরতেই দেখলো রিনির কল। এই সময় রিনির কল দেওয়ার কারণ খুঁজে পাচ্ছে না। উৎসাহ ফোন রিসিভ করে কানে নিল। কুশল বিনিময় করে প্রথমে রিনির প্রশ্ন, মেহরাব কোথায় জানিস বনু? ওর সাথে তো কথা হয়েছে? উৎসাহ থ হয়ে গেল। রিনি ওকে এই কথা জিজ্ঞেস করবে ভাবেনি। কি উত্তর দিবে এখন? তোতলানো কণ্ঠে বলল। রিনি তড়িৎ গতিতে জবাব দিল, না, তুই যাওয়ার পর একদিনও বাড়ি আসিনি, আর না ফোন রিসিভ করেছে। আমি, তোর ভাইয়া, মা, বাবা সবাই চিন্তিত। এতবার কল দিচ্ছি, বারবার ফোন বন্ধ বলছে। সেটা তো এমন করা মানুষ না। উৎসাহ কি জবাব দিবে বুঝতে পারছে না। রিনি পুনরায় জিজ্ঞেস করলো, মেহরাবের সাথে তোর কথা হয়েছে? তোদের বাড়ি গেছে? এতদিন হয়ে গেল, তুইও আসছিস না। উৎসাহ থতমত খেয়ে গেল। জবাবে কোঠার শূন্য ওর, কিছুই বলার মতো নেই। কি হলো বল? আসলে এই বাড়ি আসার পর থেকে আমারও ওনার সাথে কথা হয়নি। উনিও কল দেয়নি, আর আমিও না। তোদের বাড়িও যায়নি? উৎসাহ মিনমিনিয়ে কণ্ঠে জবাব দিল, না। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? মেহরাব তো একটা দিনও তোকে ছেড়ে থাকতে পারে না, সেখানে 5 দিনও তোকে কল দেয়নি, আর না তোদের বাড়ি গিয়েছে। কিভাবে সম্ভব এটা? উৎসাহ জবাব দিল না। উৎসাহকে চুপ থাকতে দেখে রিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তোদের মাঝে আবার কিছু হয়েছে? উৎসাহ তাও জবাব দিল না। রিনি পুনরায় জিজ্ঞেস করলো, ঝগড়া করেছিস দুজন? উৎসাহ তাও চুপ। এবার আর শান্ত থাকতে পারল না রিনি, উত্তেজিত কণ্ঠে বলল, প্লিজ উৎসাহ, কি হয়েছে আমাকে খুলে বল। মেহরাব কখনো এতগুলো দিন কাউকে কিছু না বলে বাড়ির বাইরে থাকার ছেলে না। এই বাড়িতে আসার পর আমি ওকে কখনো এমন করতে দেখিনি। প্লিজ পুরো ঘটনা খুলে বল আমায়। উৎসাহ দম নিল। একে একে খুলে বলল সকল ঘটনা। রিনি তাজ্জব বনে গেছে, এত কিছু ঘটে গেছে আরও কিছুই জানে না। উৎসাহ কান্না করতে করতে বলল, উনি একটা খুনি আপু, সাইকো উনি। ওনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। ওনার জন্য আমি কোথাও যেও পারি না, ঠিকমতো বাবার বাড়িতেও থাকতে পারি না। ওনার টর্চারে অসহ্য হয়ে উঠছে আমি। এটা অত্যাচার না উৎসাহ, এটা ভালোবাসা। উনি আমায় একটুও ভালোবাসে না। ভালোবাসলে এভাবে বন্দি করে রাখতো না। একটা জলজান্ত ছেলেকে মেরে ফেলেছে তোমার দেবর। উনি একটা খুনি। উৎসাহ বোঝার চেষ্টা কর, সবার ভালোবাসার ধরন এক না। কেউ ছেড়ে গিয়ে ভালোবাসে, কেউ আঁকড়ে ধরে। মেহরাব তোকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছে। বেচারা প্রতিনিয়ত তোর ছেড়ে যাওয়ার ভয়ে তোকে ছাড়েনি, আর তুই কি না ওকে ভুল বুঝলি? তুমি তোমার দেবরের সাইড নিচ্ছ। তোমরা কেউ আমায় বুঝলে না। উনি আমায় কখনোই ভালোবাসেনি। শোন, মেহরাব যদি তোকে ভালোই না বাসতো, তাহলে তোকে খারাপ কথা শোনানোর জন্য একটা ছেলেকে মেরে ফেলতো না। তোকে কেউ কিছু বললেই তাকে আঘাত করতো না, তোকে সবসময় আগলে রাখতো না। আর না তোর বিয়ের দিন ওই কাণ্ড ঘটাতো না। তোকে আমি আগেই বলেছিলাম না, মেহরাব তোকে ভালোবাসে। ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে, সেই জন্যই তোকে হারানোর ভয় এত কাণ্ড ঘটিয়েছে। তুই বুঝলি না? আজ আমিও মেহরাবের মতো বলতে বাধ্য হলাম। তুই কখনো মেহরাবের ভালোবাসা বুঝিসই নি। আর না,
ওকে বুঝতে চেষ্টা করেছিস। রিনি কল কেটে দিয়েছে। উৎসাহ ধপ করে বিছানায় বসে পড়ল। শেষমেশ রিনি ওকে এগুলো বলতে পারলো। ও কি সত্যি মেহরাবকে বুঝেনি, ওর ভালোবাসা বুঝেনি? এর মাঝে রুমে প্রবেশ করলো তিয়াস। রুমে ঢুকেই সর্বপ্রথম কথা, মেহরাব কোথায় জানিস? ওর সাথে কথা হয়েছে তোর? উৎসাহ তেতে উঠল, ঝাড়ি মেরে বলল, তোমার বন্ধুর সব খবর নিয়ে কি আমি বসে থাকি? আমাকে জিজ্ঞেস করছো কেন? তিয়াস বোনের দিকে তাকালো। উৎসার হঠাৎ এভাবে রিয়াক্ট করার কারণও খুঁজে পাচ্ছে না। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোদের মাঝে? তুই বাড়ি এসে বসে আছিস, ওদিকে মেহরাবের খবর নেই। দুজন ঝগড়া করেছিস? উৎসাহ তেজি কণ্ঠে বলে উঠল, ঝগড়া? তোমার খুনি বন্ধুর সাথে একসাথে থাকা যায়? খুনি সাইকো একটা। তুমি ইচ্ছে করে বোনের সাথে নিজের বন্ধুর বিয়ে দিয়েছো, তাই না? একবারও বিবেকে বাঁধেনি নিজের বোনের এত বড় ক্ষতি করতে? তিয়াস ঠাস করে চর বসিয়ে দিল উৎসার গালে। উৎসাহ থওয়া হয়ে তাকিয়ে রইল নিজের ভাইয়ের দিকে। তিয়াস বলল, তুই কাকে খুনি বলছিস? মেহরাবকে? ওর মতো ছেলে আরেকটা খুঁজে দেখাতে পারবি? ঠিক আছে, মেনে নিলাম ও খুনি। বল, কাকে খুন করেছে ও? উৎসাহ চুপ। তিয়াস ধমক দিয়ে বলল, বল। উৎসাহ মিনমিনে গলায় বলল, ইমনকে। তুই জানিস ইমন সম্পর্কে? কতটুকু জানিস? জানিস কতটা জঘন্য ছেলে ছিল? মেহরাব ওকে মেরেছে, তোকে এটা কে বললো? রিয়াদ। তিয়াস হাত মুষ্টিবদ্ধ করে ফেলল, ততে দাঁত চেপে বলল, ওই হারামজাদার কথা বিশ্বাস করেছিস তুই? আরে ও নিজেই তো এক নাম্বারের খারাপ ছেলে। ইমন সেদিন তোদের বাজে কথা বলায় আমি মেহরাব আমাদের গ্রুপের ছেলেরা মিলেই ইমনকে মারছিলাম। মেহরাব রাগের মাথায় বলেছিল ওকে খুন করে ফেলবে, যদিও ইমনের অবস্থা তখন বেশি ভালো ছিল না। ইমন আমাদের হাত থেকে পালাতে বড় রাস্তার দিকে দৌড় দেয়। সেখানে একটা বাসের সাথে ওর ধাক্কা লাগে। পরে হসপিটালে ভর্তি করলে 2 দিন থেকে মারা যায়। মেহরাব ওকে মারেনি। উৎসাহ বিস্মিত স্তম্ভিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়ে রইল ভাইয়ের দিকে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে ও। তাও নিজেকে সামলে কোনো মতে বলল, বিয়ের দিন উনি রিয়াদকে। উৎসাহ পুরোটা বলার আগেই তিয়াস আটকে দিল, বলল, আমি জানি সেটা ঘটনা। রিয়াদ ভালো ছেলে না, সেই জন্য মেহরাব ওকে হুমকি দিয়েছিল তোকে বিয়ে করতে রাজি না হতে। যদিও প্রথমে আমরা কিছুই জানতাম না। বিয়ের আগের দিন রিয়াদের আসল রূপ সম্পর্কে অবগত হই আমরা। তখনই আমরা প্ল্যান করি ওকে কিডন্যাপ করার। মেহরাবের সকল প্ল্যানই আমি জানি। বেস্ট ফ্রেন্ড আমি ওর। 1, রিয়াদ খারাপ। 2, বাবা আমাদের কথা বিশ্বাস করবে না। ভোর হলেই আত্মীয়রা চলে আসবে। আমাদের হাতে শক্ত কোনো প্রমাণও ছিল না যেটা আমরা বাবাকে দেখাবো। তাই এটা ছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায় ছিল না। আমি জানি মেহরাব তোকে ভীষণ ভালোবাসে, সেই জন্য ওর সাথে বিয়ের কথাটা আমিই তুলেছি। মেয়ের বিয়ে ভেঙে যাওয়ায় বাবাও ভেঙে পড়েছিল। এমনি হলে মেহরাবকে বাবা কিছুতেই মেনে নিত না। সব মিলিয়ে ভাই হিসেবে আমরা মেহরাবকেই তোর জন্য বেস্ট মনে হয়েছে, তাই ওর সাথেই তোর বিয়ে দিয়েছি। উৎসাহ থমকে গেছে। ওর পেছনে এত কিছু হয়েছে আরও সবকিছু সম্পর্কে জানিই না। তিয়াস দীর্ঘশ্বাস ফেলে বলল, মেহরাব ছেলেটা সত্যিই তোকে অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। ভাই হিসেবে আমি তোকে বলছি, মেহরাবের চেয়ে ভালো কেউ তোর জন্য হতে পারে না, আর না হবে। তিয়াস বোনের মাথায় হাত বুলিয়ে দিল। যাওয়ার আগে বিড়বিড় করে বলল, ছেলেটা কোথায় আছে কে জানে? যেখানে আছে সুস্থ আছে তো? রাতের আলো আধারের খেলায় বেলকনিতে দাঁড়িয়ে আছে এক নারী অবয়ব। নারী অবয়বের পরনে শাড়ি ছেড়ে রাখা আঁচল বাতাসে ঝাপটায় উড়ে যাচ্ছে। খোলা চুলগুলো দুলছে হাওয়ার তালে তালে। নারীটির মাঝে কোনো হেলদোল নেই। সে গেট পেরিয়ে রাস্তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টিতে তার চাতক পাখির ন্যায়। চোখের চাহনিতে আকুলতা, কাউকে তীব্রভাবে দেখার উন্মাদনা আকুলতা। রাত তখন 12টা নাগাদ। মেহরাব দীর্ঘ 1 সপ্তাহ পর বাড়ি ফিরছে। এতদিন পরিবার থেকে দূরে থেকে নিজেও ভালো ছিল না। সালেহা বেগম ছেলের জন্য পাগলামি করছেন, একটা মেয়ের জন্য। আর যাই হোক, নিজের পরিবারের মানুষদের কষ্ট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। মেয়েটা যেখানে ওকে বোঝেনি সেখানে ওর অভিমান, ওর অনুপস্থিতি তাকে ভাবাবে। এটা ভাবাও ভুল। একজন মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া বোকামো ছাড়া আর কিছুই না। মেহরাব আর সেই বোকামি করবে না। রিনি ফোন দিয়ে বিকেলেই জানিয়েছে সালেহা বেগমের শরীর খারাপ। ছেলের জন্য চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। মেহরাব শুনেই চলে এসছে। সদর দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে গেল। মেহরাব ধীরে ধীরে এগিয়ে গেল বাবা মায়ের রুমের দিকে। দরজা ভেতর থেকে আটকানো, তার মানে সবাই ঘুমিয়ে গেছে। এত রাতে নিশ্চয়ই জেগে থাকবে না।
ওর আগেই বোঝা উচিত ছিল। বিকেলে ঘটনা শুনে বের হতে নিলে কিছু কাজে আটকে যায়। কাজ শেষ করে আসতে আসতে এত রাত হয়ে গেছে। মেহরাব ক্লান্ত পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে। সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে এলো। দরজা খুলতেই ধরা দিল অনামিশা। পুরো রুম অন্ধকার। বেলকনিতে মৃদু আলোর বাতিখানা জ্বলছে। সেখান থেকে স্বল্প আলো এসে পড়ছে রুমে। সেই আলোয় আবছা আবছা রুমের জিনিসপত্র দেখা যাচ্ছে। মেহরাবের কপালে ভাঁজ পড়ল কয়েকটা। রুমের লাইট বন্ধ, তাহলে বেলকনিতে লাইট কেন জ্বলল? মেহরাবের যতটুকু মনে পড়ে ও লাইট অফ করে রেখে গিয়েছিল। তাহলে কে জ্বাললো? উৎসা। সেদিন ও যাওয়ার পর উৎসা তো রুমে ছিল, জ্বালালে জ্বালাবে, তাতে ওর কি? মেহরাব আবছা আলোয় হাতড়ে রুমের লাইট জ্বালালো। এদিক ওদিক না তাকিয়ে সোজা কাবারের দিকে গেল। পরনের শার্টটা কুঁচকে যাচ্ছে তাই অবস্থা। সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত লাগছে। এই মুহূর্তে গোসল না করলেই নয়। মেহরাব কাবাডে কাপড় নিতে গিয়ে খেয়াল করলো পাশে উৎসার কাপড় রাখা। দুজন ভাগাভাগি করেই কাপড় রেখেছে। তাহলে কি মেয়েটা ওর কাপড় নিয়ে যায়নি? কার জন্য রেখে গেছে এগুলো? সে তো আর আসবে না। এগুলো দিয়ে মেহরাব কি করবে? উল্টো মেয়েটার স্মৃতি মনে পড়লে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। এই যে তার কাপড়গুলো দেখে মেহরাবের বুকে বিচ্ছে। মেয়েটা কেন ওকে বুঝলো না? ও তো ভালোবাসতে জোর করেনি। ওর একার ভালোবাসায় যথেষ্ট দুজনের ছোট্ট দুষ্টু মিষ্টি সংসার টিকিয়ে রাখার জন্য। মেয়েটার ওকে ভালোবাসাও লাগবে না, ও একাই ভালোবেসে যাবে। শুধুমাত্র ওকে ভালোবাসার সুযোগটুকু দিলেই হবে, ওর ভালোবাসাটুকু সাদরে গ্রহণ করলেই হবে। কিন্তু পাগলি মেয়েটা আর বুঝলো কই? ওর বুকটা ফাঁকা করে দিয়ে গেল। এখন সারাটা জীবন ও কি নিয়ে কাটাবে? থাকবে কি করে মেয়েটাকে ছাড়া? এই মেয়েটাকে পাওয়ার জন্যই তো এত উন্মাদনা, এত কিছু। তবুও মেয়েটা বুঝলো কই? মেহরাব আলতো হাতে উৎসাহের একটা ড্রেস তুলল, শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে, যতটা শক্ত করে ধরা যায়। মনে হলো ও বুঝি উৎসাহকে জড়িয়ে ধরেছে। বুকের হাহাকার কিছুটা হলেও কমলো। জামাটা থেকে উৎসাহের গায়ের ঘ্রাণ ভেসে আসছে। কি মিষ্টি, মন মাতানো সুবাস। মেয়েটা হয়তো কখনোই ওর ভালোবাসা বুঝবে না। কতটা আকুলতা নিয়ে মেহরাব তাকে চেয়েছিল সেটাও বুঝবে না, জানবে না মেহরাবের বুকের ভেতরে থাকা দহনের অস্তিত্ব। মেহরাব কিছুক্ষণ সেভাবেই কাটালো। অতঃপর জামাটা রেখে কাবাড বন্ধ করে দিল। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। চোখ পড়ল বেলকনির দিকে। সেখানেই থমকে গেল দৃষ্টি। উৎসাহ দাঁড়িয়ে আছে বেলকনিতে। মেহরাব যেতে গিয়েও থেমে গেল। চোখ বন্ধ করে আবার তাকালো। কেউ নেই সেখানে। নিজের মাথায় নিজেই চাপড় দিল। উৎসাহ নামক রমণী এখানে আসবে কি করে? এটা মেহরাবের কল্পনা ছাড়া কিছুই না। যেই রমণী তার সাথে থাকবে না বলে বাড়ি ছেড়েছে, সে এখানে আসবে কি করে? মেহরাব ভালো করেই জানে উৎসার মাথায় একবার যে বিষয়টা ঢুকবে সেটা আর পরিবর্তন হবে না। এই যে একবার ভেবে নিয়েছে মেহরাব সাইকো খুনি, এখন ওকে শত বোঝানো হলেও ওর ধারণা পরিবর্তন করবে না। তবে মেয়েটা বেশ সহজ সরল। একবার কাউকে ভালোবাসলে তার পিছু ছাড়বে না। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মেহরাব ভাবনা বাদ দিয়ে ওয়াশরুমে চলে গেল। উৎসাহ দাঁড়িয়ে আছে মেহরাবের বেলকনিতে। একটু আগে ওকে দিয়ে মেহরাবকে দেখতে গিয়ে ধরা পড়ে গিয়েছিল এক প্রকার। শেষ যাত্রায় এবারের মতো বেঁচে গেছে। লোকটাকে সে নিজের অজান্তেই কতখানি কষ্ট দিয়ে ফেলেছে সেটা ভেবেই হায় হুতাশ করতে লাগলো। একটু আগে মেহরাবের করা কাণ্ড দেখে নিজের মাঝে অনুশোচনা জেগে উঠেছে মনে। রিয়াদের কথা শুনে মানুষটাকে ভুল বোঝা ঠিক হয়নি। উৎসাহ তো তাকে কত আজে বাজে কথা শুনিয়েছে, এমনকি সে যেটা করেনি সেই দোষও তার ঘাড়ে দিয়েছে। তারপরও মানুষটা তার সাথে খারাপ ব্যবহার করেনি, আর না একটা কথা শুনিয়েছে, কেবল ভালোবেসে গেছে। সেদিন রিনি আর তিয়াসের কথায় উৎসাহের বড্ড খারাপ লেগেছে। সত্যি কেউ এত খারাপ? ও মেহরাবকে বোঝেনি? সময় নিয়ে ভাবে উৎসাহ, মন থেকে জবাব আসে হ্যাঁ, উৎসাহ বোঝেনি মেহরাবকে। মেহরাব ওকে ভালোবাসে, কাছে রাখতে চেয়েছে। আর উৎসাহ কিনা মেহরাবের কেয়ার ভালোবাসাগুলোকে দিনের পর দিন অত্যাচার ভেবে গেছে। কথায় আছে, আমরা যাদের প্রতি যেমন অভিমত পোষণ করব, আমাদের তাদের কার্যকলাপও তেমনই মনে হবে। এই যেমন মেহরাব ভালোবেসে উৎসার ভালোর জন্য রিয়াদকে কিডন্যাপ করেছে, এমনকি তুলোধুনাও দিয়েছে। ইমনকে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। ও চোখের আড়ালে কতজনকে এভাবে সরিয়েছে তার ঠিক নেই। মানুষটা ওকে ভালোবাসে, আগলে রাখার জন্য এসব করেছে। সেখানে ও কিনা মানুষটাকে ভুল বুঝলো, ভুল বুঝে উল্টাপাল্টা শুনিয়েছে। ভুল যেহেতু বুঝেছে, সেহেতু সব কিছু ঠিক ওকেই করতে হবে। বিগত 2 দিন মেহরাবকে প্রচণ্ড মনে পড়েছে। সময়ে অসময়ে লোকটা কল্পনায় এসে ওকে জ্বালিয়েছে। শান্তি মতো 2 দিন ঘুমাতেও পারেনি উৎসাহ।
আত্মগ্লানিতে ভুগেছে সব সময়। অবশেষে সিদ্ধান্ত নিয়েছে যে করেই হোক মেহরাবের মান ভাঙিয়েই ছাড়বে। সেই মতে মেহরাবের নাম্বারে ডায়ালও করেছে কয়েকবার। প্রতিবারই মেয়েলি একই সুর ভেসে এসছে। আশাহত হয়েছে বারবার। শেষে কোনো উপায় না পেয়ে রিনিকে দিয়ে মিথ্যে বলিয়ে মেহরাবকে বাড়ি এনেছে। খট করে দরজা খোলার শব্দে উৎসা নিজেকে আড়াল করে ফেলল। মেহরাব গোসল সেরে বেরিয়ে এসছে। গলায় তোয়ালে ঝুলিয়ে হাত দিয়ে চুল ঝাড়ছে। ভালো করে চুল না মোছার ফলে টপটপ করে পানি পড়ছে। ফর্সা মেদহীন উদরে জমেছে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। মেহরাব বেলকনিতে এগিয়ে গেল তোয়ালে মেলে দেওয়ার জন্য। তোয়ালে মেলে দিয়ে পেছনে ঘুরে চলে আসতে নিলে থমকে দাঁড়ালো। চোখের সামনে অপ্রত্যাশিত রমণীকে দেখে নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না। উৎসাহ মেহরাবের অবস্থা বুঝল। মুখ টিপে হেসে এগিয়ে গেল। তোয়ালে নিয়ে হাত বাড়ালো মেহরাবের সিক্ত কেশের দিকে। লোকটা বেশ লম্বা। উৎসাহ মেহরাবের মাথা নাগাল পাচ্ছে না। মেহরাব নিচু হয়ে খানিকটা ঝুঁকলো। উৎসাহ এক মনে মেহরাবের মাথা মুছিয়ে দিতে দিতে বলল, ওভাবে তাকে কি দেখছেন? মনে হয় এর আগে আমায় দেখেননি। মেহরাব ঘোরের মাঝে থেকেই বলল। তুমি কি সত্যি নাকি আমার কল্পনা? উৎসাহ কিছু বলার আগেই ফের বলল, না, তুমি আমার কল্পনাই। কারণ তুমি যেমন মেয়ে, আমার তো মনে হয় এটা আমার কল্পনাই। এটা আমি। মেহরাব বেকালের মতো প্রশ্ন করে বসলো, তুমি এখানে কেন? তোমার তো বাবার বাড়ি থাকার কথা ছিল।